আচ্ছা, সবাই জয়েন হইতে হইতে যদি কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে আজকে প্রথমে বলতে পারেন। কারণ শেষের দিকে দেখা যায় যে কি বলে এটা তো মানে একটা টাইম সেট করে দেওয়া থাকে, এর মধ্যে ক্লাসটা শেষ হয়ে যায়। আমরা 2-1 মিনিট সময় দিই সবাই জয়েন হওয়ার জন্য। তো আজকে আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং যেটা সেটা নিয়ে ডিসকাস করব, জাতীয় আয়। এটা অ্যাকচুয়ালি লেকচার আজকে ম্যাক্রো ইকোনমিক্সে যদি বলি সেটা হচ্ছে 2, 1 না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমরা আজকে মূলত যে জিনিসগুলো আলোচনা করব এখানে দেখেন, চেষ্টা করব এগুলো কাভার করার। সেটা আমাদের যে জাতীয় আয় আছে, হ্যাঁ। জি, যিনি হ্যান্ড রেজ করেছেন প্লিজ বলেন। জান্নাত। আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ বলেন। স্যার, আমাদের এই ক্লাসগুলো একটা জায়গায় রাখা যায় না, মানে একটা ফোল্ডারে আমাদের ক্লাস এবং পিডিএফটা একটা আসলে পিডিএফ এ থাকবে, যে আমরা পরবর্তীতে আবার রিভিউ দেখতে পারবো এটা। মানে কি এইগুলা মানে হচ্ছে কি একটার পর একটা চলে যাচ্ছে, একটা মাঝে মাঝে এগুলা পাচ্ছি। আর একটা পিডিএফ এর মাধ্যমে থাকলে, একটা ফোল্ডারে থাকলে সেগুলো আমরা পরবর্তীতেও আবার দেখতে পারবো সিরিয়াল অনুযায়ী। বুঝতে পেরেছি। ফোল্ডার বলতে আসলে আমাদের একটা ওয়েবসাইট আছে, বাট আমি আমার কিছু মানে পার্সোনাল প্রবলেমের কারণে সেইখানে এইটা দেই নাই, বা এই কোর্সটাতে কাউকে আসলে অ্যাড করি নাই। ওখানে জিনিসগুলো দেওয়া যায়। তো আপনি যেহেতু বললেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই মানে ওয়েবসাইটের মধ্যে এই সবগুলো মানে যে পিডিএফ গুলো দিচ্ছি সেগুলো আপলোড করে দেওয়ার, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমাদের যে ওয়েবসাইট আছে, আমি দেখি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে alimamabd.com, তুমি এই যে ওয়েবসাইটটা। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখি। আচ্ছা, আমার এখানে স্ক্রিনটা শেয়ার করা আসতেছে তো, মনে হয় আসতেছে না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আপলোড দেওয়ার। আচ্ছা, আর ভিডিওগুলো আসলে আপনাদের, এটা আমি বলবো যে কিছু ফিনান্সিয়াল লস হলেও আমি এটা আপাতত পাবলিক করে রাখবো। কারণ আমার এখানে খুব বেশি আসলে মানে কি বলে ওইভাবে দেখেও না। তো ইউটিউবের আমি ওপেন লিংক দিব, সেখানেই আপাতত থাকবে, হ্যাঁ, ইনশাল্লাহ। আর এমনিতে যে অবস্থা, পরীক্ষা যে কবে আসলে ওনারা নেয় সব মিলে। আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা দেখেন এই জাতীয় আয় আমাদের যেটা আছে, ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এখান থেকে আমরা সার্কুলার ফ্লো অফ ইনকাম, ইনকামটা বা আমাদের আয়টা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, হ্যাঁ। কিভাবে আমাদের ইনকামটা এক্সপেন্ডিচার হচ্ছে, অথবা সেভিংসটা কিভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো আজকে আমরা এখানে দেখব। ইনজেকশন আর লিগেজ মানে বুঝতেই পারতেছেন, আপনার যে সেভিংস সেটা কখন ইনজেকশন মানে আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে, মানে হয়তো ধরেন ইন করতেছে, আবার লিকেজ হয়ে কখন বের হয়ে যাচ্ছে। আমাদের এই সেভিংস এবং ইনভেস্টমেন্টের ঘটনাগুলোতে আমরা এটা দেখব। আর আমাদের এই যে জাতীয় আয়ের যে বিভিন্ন কনসেপ্ট আছে, সেটা জিডিপি, জিএনপি, এনএনপি, ন্যাশনাল ইনকাম, হ্যাঁ, তারপরে আমাদের এই এখানে আমরা যে সিপিআই যেটা আছে আমাদের, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অথবা জিডিপি ডিফলেটার, আর শেষে ন্যাশনাল ইনকাম কিভাবে মানে কাউন্ট করা হয়। তো এই জিনিসগুলো আজকে আমরা ইনশাল্লাহ কাভার করব। ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের আমরা বলছি যে সার্কুলার ফ্লো। তো আমরা তো মাইক্রো ইকোনমিক্সে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পড়েছিলাম না, যে কিভাবে একজনের ইনকাম
আরেকজনের কিভাবে এক্সপেন্ডিচার হচ্ছে অথবা হচ্ছে সেটা মানি মার্কেট থেকে কিভাবে ক্যাপিটাল মার্কেটে যাচ্ছে। তাহলে এই যে আয়গুলো আমাদের কিভাবে সার্কুলেট হচ্ছে, তাহলে এই জিনিসটা আমরা যদি একটু দেখি সার্কুলার ফ্লোর মাধ্যমে, যে আমরা অর্থনীতিতে বলতেছি আমাদের যে ফ্যামিলি বলি অথবা হচ্ছে বিজনেস প্রতিষ্ঠান, ফ্যামিলি বলতে বোঝাচ্ছি ইন্ডিভিজুয়াল আর কি, হাউস হোল্ড যেগুলো। আচ্ছা, তাহলে আমাদের এই যে ইন্ডিভিজুয়াল বা হাউসহোল্ড যেটা বলতেছি বা হচ্ছে বিজনেস যেটা বলতেছি, এগুলোর মধ্যে যে কন্টিনিউয়াস প্রসেস যে চলতেছে এই জিনিসটাই, তাই না? সিম্পলি যদি আমরা বলি যে সার্কুলার ফ্লো কি, ইনকাম, তার মানে পরিবার বা হাউসহোল্ড তারা হচ্ছে যে লেবার দিচ্ছে সেখান থেকে ইনকাম পায়, সেটা আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, হয়তো ধরেন আপনি একটা ব্রেড রুটি কিনতেছেন, তাহলে আপনার ইনকামটা তাদের কাছে চলে যাচ্ছে। আবার এই রুটি তৈরি করতে যে লেবার নিচ্ছে সেখানকে তারা আবার হচ্ছে কি বলে একটা স্যালারি দিচ্ছে। তার মানে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানে থেকে পরিবার বা হচ্ছে ইন্ডিভিজুয়ালের মধ্যে বা হাউসহোল্ডের মধ্যে টাকাগুলো আসতেছে, এই যে আমাদের ফ্লো, সেটাকে আমরা বলতেছি সার্কুলার ফ্লো অফ ইনকাম। মানে আমাদের আয়টা কিভাবে আসতেছে এবং হচ্ছে যাচ্ছে। তাহলে এখন আবার আমরা বলছি যে আমরা যে আয় করতেছি সে আয়ের কিন্তু আমাদের পুরো অংশটা আমরা খরচ করতে পারি না। আমরা খরচ করি কোনটা, যেটা আমাদের ডিসপোজেবল ইনকাম, মানে আমরা ট্যাক্স দেওয়ার পরে যেটা পাই। তার মানে আমরা একটা ইনকাম বলতেছি, এই ইনকাম থেকে আমি পুরোটা আমার আয় বলতে পারতেছি না। আমার ইনকাম যেটা আছে সেখান থেকে আমি আবার ট্যাক্স হচ্ছে কি বাদ দিচ্ছি। তাহলে ট্যাক্স বাদ দিয়ে যেটা থাকতেছে সেটাকে আমি বলতেছি ডিসপোজেবল ইনকাম বা স্বয়ংভোগ যেটা আমরা বলি। হ্যাঁ, ডিসপোজেবল ইনকাম মানে যেটা আমরা আসলে খরচ করতে পারি, যেটা আমরা নিট টাকাটা পাই। তাহলে দেখেন, আমরা যে আয় করতেছি সেখান থেকে আমরা বলতেছি একটা অংশ লিকেজ হয়ে চলে যাচ্ছে। তার মানে ধরেন একটা, আমরা টিউবের কথা বলতেছি, সাইকেল বা হচ্ছে মোটর সাইকেলের একটা টিউব, সেই টিউব থেকে ধরেন লিক হলে দেখুন যেমন চলে যায় বাতাস, সেরকম আমাদের কাছ থেকে কিভাবে টাকাটা চলে যাবে সেই জিনিসটা আমরা এখানে দেখব। আচ্ছা, আর গতকালকে একজন একটা প্রশ্ন করেছিলেন, আমি এটা একটু বলার আগে বলি যে এই যে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি আর হচ্ছে মূল্যস্ফীতির মধ্যে একটা পার্থক্য বলেছিলেন, আমার মনে ছিল না প্রথমে এটা বলতাম। আল্লাহ, তো এই যে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি যেটা বলতেছেন, তাহলে মুদ্রাস্ফীতি আমরা বলেছিলাম যে সেটা সাস্টেইনড ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। হ্যাঁ, যে একটা দীর্ঘস্থায়ী ধরে একটা সময় ধরে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এরকম ট্রেন্ডটাকে আমরা বলতেছি মুদ্রাস্ফীতি। আর মূল্যস্ফীতিটা কি, হঠাৎ করে ধরেন যে বন্যা হচ্ছে বা কোনো কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো এইটার মধ্যে আসলে বেসিক পার্থক্য, গ্রুপে শিটও দিয়েছিলাম, আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। আচ্ছা, তাহলে আমরা আসি যে লিকেজ বা হচ্ছে প্রত্যাহার। তাহলে দেখেন এটার আমরা অনেক আসলে জটিল জটিল সমীকরণ পড়তে পারি, কিন্তু আমাদের পরীক্ষার জন্য আসলে যেহেতু সবগুলো ইম্পর্টেন্ট না, আমরা শুধু বেসিক জিনিসগুলো দেখি। তাহলে সঞ্চয়, সঞ্চয় জিনিসটা কোনটা, যে আপনি আপনার যে ইনকাম করতেছেন, ইনকাম করে আপনার হচ্ছে কনজাম্পশন, একটা জিনিস করে ফেলতেছেন, আপনি ইনকাম করতেছেন, ইনকাম থেকে একটা জিনিস হচ্ছে কনজাম্পশন হচ্ছে বা আপনি ভোগ করতেছেন, এই ভোগ করার পর যেটা থাকতেছে সেটা হচ্ছে আপনার কি, সেভিংস। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমি ধরেন ইনকাম করতেছি, এইখানে আমরা একটা ওয়াই ধরে নিচ্ছি যে আমি সাপোজ এইখান থেকে এই জিনিসটা আমি খরচ করতে পারতেছি, তাই না? বা ডিসপোজেবল ইনকাম আমার এটা। তো এখন আমার যে ইনকাম, সেই ইনকামটা কিন্তু আমি পুরোটাই খরচ করি না, আমরা রেশনাল বা যৌক্তিক মানুষ হিসেবে আমরা পুরোটা তো খরচ করব না, আমার তো কিছু সঞ্চয় দরকার। তার মানে আমি যে কনজাম্পশন করতেছি বা ভোগ করতেছি, এই কনজাম্পশন করার পর আমার যেটা থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি, সেভিংস। আচ্ছা, তো এই যে আমাদের সেভিংস যেটা থাকে, সেভিংস সমান সমানই আবার আমাদের কি, ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যে জিনিসটা হচ্ছে সেভিংস করি, সেটাই কিন্তু আমরা ধরেন একটা ডিপিএস করতেছি ব্যাংকে, অথবা হচ্ছে কোনো ব্যাংকে হচ্ছে এফডিআর করতেছি, অথবা ধরেন টাকাটা আপনি জমায় রাখতেছেন। তাহলে এই যে আপনার হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে বা হচ্ছে বিকাশে সাপোজ আপনি জমায় রাখতেছেন, তাহলে এই যে আমরা টাকাটা হচ্ছে জমাচ্ছি, এই টাকাটাই আমাদের ইনকামের পর যেটা আমাদের জমা থাকতেছে সেটাকেই কিন্তু আমরা বলতেছি কি, ইনভেস্টমেন্ট। তাহলে আমরা সঞ্চয় বুঝলাম, কর বুঝলাম, যে আমাদের পুরো ইনকামটা আমরা খরচ করতে পারতেছি না, আমরা ডিসপোজেবল ইনকামটা খরচ করতে পারতেছি, আমার ইনকাম থেকে ট্যাক্স দিতে হচ্ছে, তার মানে এই করটা আমার চলে যাচ্ছে। এই কর যাওয়ার পর যেটা আমার থাকতেছে সেখান থেকে আমি এবার খরচ করতেছি, খরচ করার পর মানে আমি ভোগ করতেছি, কনজাম্পশন করতেছি, কনজাম্পশন করার পর আমার যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে কি, সেভিংস। আমরা এগুলো একটু পরে দেখবো যে ওয়াই সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এন এক্স। হ্যাঁ, জিডিপির যে সমীকরণ বা ন্যাশনাল যে কনজাম্পশন, আমি কি কি খাচ্ছি বা কি ভোগ করতেছি, তারপরে এই ইনভেস্টমেন্ট জিনিসটা কি, আমরা কোথায় বিনিয়োগ করতেছি, গভর্নমেন্ট স্পেন্ডিং কি, কনজাম্পশন যেগুলো আমরা করতেছি, হ্যাঁ, ইনভেস্টমেন্ট, এই সব ইকুয়েশন গুলো থেকে মূলত জাস্ট আমরা একটা সামারি করে বলতেছি।
এবার দেখেন সরকার হচ্ছে আমদানি করতেছে না, বিদেশ থেকে পণ্য কেনার কারণে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, লিকেজ হয়ে যাচ্ছে, টাকাটা আমার চলে যাচ্ছে। তাহলে আমরা লিকেজ কোনটা কোনটা পেলাম, যে সেভিংস। এই সেভিংসটাকে আমরা কেন লিকেজ বলতেছি, যে সেভিংসটা আমি আবার ইনভেস্টমেন্ট করতেছি। ট্যাক্স তো আমি সরকারকে দিয়েই দিচ্ছি, আর আমার হচ্ছে ইম্পোর্ট করার কারণে টাকা চলে গেল, তাহলে এইটা আমরা পেলাম লিকেজের ফর্মুলা, যে কি কি কারণে আমার লিকেজ হতে পারে বা টাকা আমার হাত থেকে চলে যাচ্ছে। এবার আসেন আমার হচ্ছে ইনজেকশন কিভাবে, মানে আমরা শরীরের মধ্যে যেরকম ইনজেকশন নেই, তাহলে আমার শরীরের মধ্যে ধরেন কোনো মানে একটা মেডিসিন পুশ করলো বা ভিটামিন পুশ করলো, তাহলে ইনজেকশন গুলো কেমন, ঠিক এটা একটু তাকান, যে সেভিং যেটা আপনি করেছিলেন সেটাই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট। তার মানে এখানে যে আয়টা পাচ্ছি সেটা আমার কোথা থেকে, সেভিংস থেকে। আর সেকেন্ডটা খেয়াল করে দেখেন, আপনি যে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্সটা আসলে কোথায় গেল, এই ট্যাক্স, আচ্ছা একটা মিনিট। ওকে, তাহলে এই যে আমরা সেভিংস যেটা বললাম, সেভিংসটা আমার ইনভেস্টমেন্ট হলো, আর এই যে আমরা ট্যাক্স দিলাম, এই ট্যাক্সটা তো গভর্নমেন্টের ইনকাম না, যে গভর্নমেন্ট যে ব্যয় করতেছে, হ্যাঁ সেটা হচ্ছে মানে কি বলে গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার, হ্যাঁ খরচ যেটা অ্যাকচুয়ালি। এরপরে দেখেন আমরা হচ্ছে বিদেশে যখন হচ্ছে বলছিলাম যে ইম্পোর্ট করতেছি তখন আমার টাকা চলে গেল, বাট আমি যদি এক্সপোর্ট করি তাহলে টাকা কি হলো, আবার আসলো। তার মানে এখানে আমরা সমীকরণ পেলাম, দেখেন যে যখন হচ্ছে আমি সেভিংস করলাম এই টাকাটা আমার কাছ থেকে চলে গেল, কিন্তু সেটা কিন্তু ইনভেস্টমেন্ট একসময় আসবেই। আবার আমি যখন ট্যাক্স দিচ্ছি এটা আমার কাছ থেকে চলে গেল, এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার হচ্ছে মানে ব্যয় করতেছে, তার মানে এটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার হলো বা স্পেন্ডিং হলো। আবার বিদেশে আমরা যখন আমদানি করতেছি টাকা চলে যাচ্ছে, কিন্তু রপ্তানি করলে আবার টাকা কি হচ্ছে, আসতেছে। তার মানে এই পার্টটা আমাদের কাছে আসলো আর এই পার্টটা আমাদের কাছে চলে গেল, এই জন্য আমরা বলছিলাম এটা লিকেজ আর এটা হচ্ছে কি, ইনজাংশন। তাহলে আমি বিনিয়োগ করলাম, তাহলে বিনিয়োগের ফলে টাকাটা কিন্তু আমার একসময় কি রিটার্ন দিবে। সরকার যেটা রাস্তাঘাট খরচ করলো এটা আসলো কোথা থেকে, এই যে ট্যাক্সের টাকা থেকে। আর আমরা এখানে আমদানি করেছিলাম, এখানে রপ্তানি করছি, তাহলে এখানে সমীকরণ পেলাম কি দেখেন, সেভিংস এস প্লাস টি প্লাস এম, আর এইখানে পেলাম আই প্লাস জি প্লাস এক্স। এখন দেখেন আপনার যদি এইটা টাকাটা যেটা চলে গেল আর এটা যেটা আসলো, তাহলে দেখেন এটা আপনি এটা কম্পারিজন করতে পারবেন যে আমার কাছে আমদানির চেয়ে রপ্তানি বেশি হলো কিনা। তাহলে বেশি হলে কোনটা বেশি থাকতেছে, এটা বেশি থাকতেছে নাকি এটা বেশি থাকতেছে, সেইখানে আপনি বাজারে ভারসাম্য বা হচ্ছে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন চিন্তা করবেন। যদি দুটাই সমান হয় তাহলে ইকুইলিব্রিয়াম, যদি এটা কোনোটা কম হয় তাহলে আমার হচ্ছে কি বলে লিকেজ হচ্ছে, লিকেজ বেশি হয়েছে। এখানে যদি আমাদের লিকেজ কম হয় বা বেশি হয় এটা ডিপেন্ড করবে সিনারিওর উপর। তাহলে ভারসাম্যটা আমরা যখন দেখবো যে এই দুটা যখন কি হবে, সমান হবে, তাহলে আমাদের এই যে ইনজেকশন এবং লিকেজ যেটা হলো এটা যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে আমাদের ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে এটা আমরা ভারসাম্যের সূত্র পেলাম যে এই দুটো আমাদের সমান হতে হবে। কিন্তু এই পার্টটা যদি বেশি হয়, ঠিক আছে, এখন আমি বলতেছি আমার ইনজাংশন পার্টটা, আমি যে ইনভেস্টমেন্ট করলাম, আমি যে গভর্নমেন্ট স্পেন্ডিং করলাম, বা আমি যে হচ্ছে এক্সপোর্ট করলাম, এই পার্টটা যদি আমার সেভিংস ট্যাক্স বা হচ্ছে ইম্পোর্টের চেয়ে বেশি হয়, তাহলে বলতেছি আমাদের দেশের অর্থনীতি কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, মানে আমাদের জাতীয় আয় বাড়তেছে, এটা যেহেতু পজিটিভ আছে, তাই না, যে আমার দেশের থেকে টাকা গেছে হচ্ছে ধরেন 100 টাকা, কিন্তু হচ্ছে মানে আমাদের আসছে ধরেন 100 টাকা আর খরচ মানে দেশে থেকে গেছে ধরেন 90 টাকা, তাহলে 10 টাকা তো আমার বেশি আছে, তার মানে আমি জাতীয় আয় কি হলো, বাড়লো। কিন্তু এটা যদি আবার রিভার্স উল্টা হয়ে যায়, যে আমার 90 টাকা মানে সবকিছু মিলে হলো, কিন্তু হচ্ছে 100 টাকা চলে গেল, তো সেক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, লিকেজ বেশি হচ্ছে, তাহলে অর্থনীতি সংকুচিত হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলি এক্সপানশনারি, এক্সপানশনারি, আর এটা হচ্ছে কি কন্ট্রাকশনারি। ওকে, আশা করি যে ভারসাম্য কখন আর ইনজেকশন বেশি হলে কি হবে, লিকেজ বেশি হলে কি হবে, এটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার আমরা দেখেন আমরা গতকাল অল্প একটু আলোচনা করেছিলাম যে জিডিপি কি, আজকে আরেকটু রিভিশন দিয়ে দেই। যে জিডিপি আমরা বলেছিলাম জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ ইয়ার। মানে এখানে আমরা যে পয়েন্টগুলো বলতেছি, যে আমার এটা মার্কেট ভ্যালু থাকতে হবে, বা এখান থেকে ধরি এটা আমার একটা ভৌগোলিক
সীমানা থাকতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, গতকালও বলেছিলাম, এটা থেকে বিসিএস এও কোশ্চেন আসছিল। আপনাকে তো বলে দিবে যে কোনটি জিডিপির উপাদান নয় বা কোনটি জিডিপির উপাদান। তাহলে 1 নাম্বার আমরা বলতেছি এটা হচ্ছে একটা ভৌগোলিক সীমার মধ্যে থাকবে। তারপরে 2 নাম্বার আমরা বলতেছি এটা একটা সময় উল্লেখ থাকবে। 3 নাম্বার আমরা বলতেছি চূড়ান্ত দ্রব্য হতে হবে। এবং সেটার হচ্ছে 4 নাম্বার বলতেছি মার্কেট ভ্যালু থাকতে হবে। এবং হচ্ছে এত বলছি দেশি বিদেশি সবার আয় অন্তর্ভুক্ত হবে। এটা হচ্ছে আপনারা অনেকে কনফিউশন করেন যে বিদেশের আয় কেন হবে। ভাই আপনি আপনার একটা লেবার, বাংলাদেশের একটা লেবার সৌদি আরব আছে, সে টাকা পাঠাচ্ছে, সেটা তো হচ্ছে ওইখানে যদি আপনার তার একটা হচ্ছে মানে কি বলে ফার্ম থাকে, তাহলে তো সে হচ্ছে এইখানে যখন টাকাটা পাঠাচ্ছে, তাহলে এখানে তো আপনার যোগ হবে। আর এইখানে বলছি যে নাগরিকদের দ্বারা, তাই না, যে হচ্ছে একটি দেশের নাগরিকদের দ্বারা 1 বছরে মানে উৎপন্ন যেটা। এইখানে আমরা আবার কি করি জিএনপি তে, যে যেমন ধরেন রূপপুর প্রজেক্ট যেটা হচ্ছে সেখানে রাশিয়ানরা কাজ করতেছে, তাহলে রাশিয়ানের টাকা তো তারা নিয়ে চলে যাচ্ছে। আবার বাংলাদেশের বাইরে হয়তো সৌদি আরবে যে লেবার গুলো আছে তারা আমাদের কাছে টাকা পাঠাচ্ছে। তো এইখানে এই জিনিসটা গোলায় ফেলবেন না, কালকে এটা নিয়েও বিস্তারিত বলেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি 1 নাম্বার বললাম যে এটা আমার হচ্ছে একটা সীমানা থাকতে হবে, জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে থাকতে হবে। একটা জিওগ্রাফিক লোকেশনের মধ্যে, যেমন বা দেশের একটা বাউন্ডারির কথা বলতেছি, বা আমাদের একটা বাউন্ডারি, সেটা হচ্ছে বাংলাদেশের কথা বললাম। যে এরপরে বলছে একটা নির্দিষ্ট সময়, 1 বছর হতে হবে এমনটা না, সেটা 6 মাসে ক্যালকুলেট করতে পারে, 3 মাসে করতে পারে। চূড়ান্ত দ্রব্য হতে হবে, সেটা আমরা সবকিছু ফাইনাল গুডস নিব, এখানে কোনো ইন্টারমিডিয়েট গুডস মানে অ্যাড হবে না। আশা করি আপনারা চূড়ান্ত দ্রব্য এবং এই ইন্টারমিডিয়েট গুডস বা হচ্ছে যে দ্রব্যটা চূড়ান্ত দ্রব্যতে ব্যবহৃত হয়, র ম্যাটেরিয়াল যেটা, সেটা পার্থক্য বুঝতে পেরেছেন। যেমন গতকাল যে উদাহরণটা দিয়েছিলাম, একটা মোবাইল ফোন ধরেন চায়নাতে তৈরি হলো, কিন্তু এর চিপসটা ধরেন তৈরি হলো ইউএসএ তে, ঠিক আছে, মোবাইলের চিপসটা ইউএসএ তে তৈরি হলো। অথবা আমরা এখানে চায়নার কথাই বলি, ধরেন চায়নার একটা কোম্পানি চিপস তৈরি করলো, আরেকটা হচ্ছে মোবাইলটা পুরোটা তৈরি করবে। এই চিপসটা যখন মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে, তখন কিন্তু এই মোবাইলটার আমরা একটা দাম সাপোজ বলতেছি 20,000, আর চিপসের দাম ধরলাম সাপোজ 2,000, ঠিক আছে। তাহলে এখন আপনি এটা টোটাল মিলে কিন্তু 22,000 না, টোটালটা মিলে 20,000, কারণ এই মোবাইলটা হচ্ছে আমাদের চূড়ান্ত দ্রব্য, ঠিক আছে। আমাদের ফাইনাল গুডস হচ্ছে এই ফাইনাল বা যেটা হচ্ছে চূড়ান্ত গুডস, সেটা হচ্ছে আমাদের মোবাইল। আমরা এই চিপসটাকে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট গুডস মানে চূড়ান্ত দ্রব্য তৈরি করার জন্য র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করতেছি। তার মানে এটার দাম আমরা ধরবো না, শুধু এই 20,000 টাকাটা ধরবো। তার মানে আমরা চূড়ান্ত দ্রব্যগুলো শুধু নিব, যেটা র ম্যাটেরিয়ালস হবে সেটা নিব না। আর এটার একটা বাজার মূল্য থাকতে হবে, যদি মার্কেট ভ্যালু না থাকে, আপনি একটা সাদা কাগজ রাস্তায় পড়ে আছে, এটা তো মার্কেট ভ্যালু নাই, তো এটা তো জিডিপিতে কাউন্ট হবে না। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য, যে এটা একটা ভৌগোলিক সীমানার মধ্যে হচ্ছে 1 বছরে তৈরি হচ্ছে এবং চূড়ান্ত মানে দ্রব্যগুলো নিচ্ছে এবং বাজার মূল্য থাকতেছে। এখানে দেশি বিদেশি সবার আয় অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে। আর জিএনপিতে আমরা যেটা দেখলাম যে একটা দেশের নাগরিকদের দ্বারা সেটা তৈরি হতে হবে, সে এখানে আমরা বলে দিচ্ছি যে গ্রোস ন্যাশনাল। ওকে, তাহলে এখানেও আমরা চূড়ান্ত দ্রব্য নিব, কিন্তু এটা হচ্ছে একটা দেশের নাগরিক দ্বারা হবে, হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা আসি নেট ন্যাশনাল প্রোডাক্ট কোনটা। আচ্ছা, এনএনপি। আচ্ছা, আমার এখানে নেটের সমস্যা নাকি, যিনি ঢুকতে পারতেছেন না, 2 একজন দেখতেছি শুধু ইন এবং আউট হচ্ছেন, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে। একটু দেখি, পরে আবার আপনারা বলবেন যে আমি তো জয়েন হতে পারতেছি না। ওকে, আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা যখন নেট ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি, তাহলে দেখেন নিট ন্যাশনাল প্রোডাক্ট কোনটা। যে একটা আমরা ডেপ্রিসিয়েশনের কথাটা আগে বলি। আপনি ধরেন একটা কম্পিউটার কিনলেন বা একটা ল্যাপটপ কিনলেন, সেটার দাম ধরেন 50,000 টাকা। আচ্ছা, এটা 1 বছর পর কি 50,000 থাকবে?
ডেফিনেটলি থাকবে না। যদি কোম্পানি হতো তাহলে তারা কিন্তু এটা প্রতি বছর প্রতি মাসে মাসে দেখা যেত এখান থেকে 200-250 টাকা করে দেখা যায় কেটে কেটে নিয়ে এটার একটা ডেপ্রিসিয়েশন করতো। তার মানে এই নির্দিষ্ট সময় পর এটার দাম কি কমতে থাকে, তার মানে প্রতি মাসেই আমরা সাপোজ বলতেছি এর একটা কি ভ্যালু কমে যাচ্ছে। তাহলে এই যে যে জিনিসটা কমে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে আমাদের মোট জাতীয় উৎপাদন বা জিএনপি যেটা আমরা বলতেছি, এই উৎপাদন প্রক্রিয়ায় যন্ত্রপাতির একটা ডেপ্রিসিয়েশন বা ক্ষয়ক্ষতি ব্যয় হয়, সেটা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের জিএনপি থেকে এই যে প্রতি মানে একটা ডিভাইস বলেন বা ফ্যান বলেন সব জিনিসের যেটা কমে যায়, ডেপ্রিসিয়েশন কস্ট কমে যায়, সেটা আমরা যদি বাদ দিই তাহলে আমরা নিট ন্যাশনাল প্রোডাক্টটা পাই। আর জিএনপিতে দেখেন, জিএনপিতে বলছে জিডিপি প্লাস ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তার মানে যে একটু আগে যেটা বলছিলাম যে সৌদি আরবে আমাদের একজন লেবার যদি থাকে বা তার একটা যদি ফার্ম থাকে, তাহলে সে তো বিদেশ থেকে টাকাটা পাঠাবে, তাহলে সেটা আমাদের জিএনপিতে যোগ হবে। আবার আমরা কি করব, আমাদের দেশের যে লোক আছে এখানে কাজ করতেছে, সে তো যেমন রাশিয়ানের উদাহরণ দিচ্ছি, যে তারা রূপপুরে প্রজেক্টে কাজ করতেছে, তারা তো আবার টাকাটা তাদের দেশে পাঠায় দিবে। তাহলে আমাদের দেশের টাকাটা এখানে ইন হলো, আর রাশিয়ানদের টাকাটা কি হলো, চলে গেল। এইসব বাদ দিয়ে নেট ফ্যাক্টর ইনকাম যে প্লাস মাইনাসে যা থাকবে সেটা হচ্ছে আমাদের জিএনপি তে যোগ হবে। ওকে, এই দুটা হচ্ছে কনসেপ্ট, খুবই সহজ। আপনারা একটু জাস্ট দেখে নেবেন যে আমরা যে নিট ইনকাম ইনকাম বলছি এবং মার্কেট প্রাইস বলছি, এই দুটার মধ্যে একটু পার্থক্য কি দেখেন। যে আমাদের যে মার্কেট প্রাইস আছে সেখান থেকে আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স এবং সাবসিডিজ, সরকার অনেক সময় ভর্তুকি দেয় আপনারা জানেন, এবং ইনডাইরেক্ট যে ট্যাক্স, হ্যাঁ আমরা কর তো জানি দুই রকম, একটা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। তো এই মার্কেট প্রাইস থেকে যখন আমরা মানে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর এবং সাবসিডি, যখন এই দুগুলো আমরা হচ্ছে মানে এটা বাদ দিব এবং সাবসিডি যোগ করব, তখন হচ্ছে এনআই ফ্যাক্টর বলে। এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না এমসিকিউর জন্য, আপনারা একটু রিডিং পড়ে নিতে পারেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু দেখেন যে কারেন্ট প্রাইস এবং কনস্ট্যান্ট প্রাইস, কারণ আমরা যখন একটু পরে ম্যাথ সলভ করব সিপিআই এর কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা হচ্ছে জিডিপি ডিফলেটর, আজকে যখন আমরা ম্যাথ করব এই টপিকস গুলো কাজে লাগবে। তাহলে কারেন্ট প্রাইস আমরা যেটা হিসাব করি দেখেন সেটাকে আমরা বলি নমিনাল, সেটাকে আমরা বলি নমিনাল। আর কনস্ট্যান্ট বা যেটা বেস ইয়ে নেই সেটাকে আমরা বলি কি রিয়েল। তাহলে এই নমিনাল এবং রিয়েল আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে। তাহলে কারেন্ট প্রাইস কোনটা দেখেন, বর্তমান বাজারের বাজার মূল্য, এবং এতে মুদ্রাস্ফীতিটা অ্যাড থাকে। যে আমরা কারেন্ট প্রাইস বা নমিনাল যেটা বলতেছি সেইখানে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যোগ থাকে, কিন্তু কনস্ট্যান্টে কিন্তু মুদ্রাস্ফীতিটা থাকে না, এটা আমরা বেস ইয়ার ধরে করি। তাহলে আশা করি কারেন্ট প্রাইস এবং কনস্ট্যান্ট প্রাইস বুঝতে পেরেছেন। যখন যেমন আমরা 2026 সালে যদি ডেটা নিয়ে কাজ করি তাহলে সেটা আমাদের কারেন্ট প্রাইস, বাট আমরা যদি 2025 সাল বা 2020 সালের একটা ডেটা নিয়ে কাজ করি, সেটাকে যদি আমরা বেস ইয়ার ধরি বা ভিত্তি বছর যদি আমরা ধরি, এই ভিত্তি বছর ধরে যদি কাজ করি তাহলে সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট প্রাইস বা হচ্ছে রিয়েল। ঠিক আছে। আর এই 26 সালে যেটা নিয়ে কাজ করব সেটাকে আমরা বলতেছি কারেন্ট বা নমিনাল। তো একই কথা, নমিনাল জিডিপি কি রিয়েল জিডিপি কি, তাহলে যেটাতে ইনফ্লেশন অ্যাড আছে বা যেটাতে মুদ্রাস্ফীতি অ্যাড আছে বা যেটা কারেন্ট, সেটা হচ্ছে আমাদের নমিনাল। আর রিয়েল কোনটা, যেটা জিডিপি ইনফ্লেশন অ্যাডজাস্ট করা আছে বা ইনফ্লেশন বাদ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের রিয়েল জিডিপি। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এই যে নমিনাল এবং রিয়েলের পার্থক্যটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা নমিনাল জিডিপি কাকে বলবো, যে বর্তমান বছর বা কারেন্ট বছরে বর্তমান বছরে বাজার মূল্য দ্বারা যে আমরা জিডিপিটা পাবো, একটু পরে আমরা এটা আসলে ম্যাথ দেখবো। আর রিয়েল জিডিপি তো বললাম যে একটা নির্দিষ্ট ভিত্তি বছর বা বেস ইয়ার আমরা যখন কাউন্ট করব সেটাকে আমরা বলতেছি রিয়েল জিডিপি। আচ্ছা, পার্সোনাল ইনকাম এবং ডিসপোজেবল ইনকাম, এই যে ক্লাসের শুরুতে বললাম না যে আমাদের যে ইনকাম ডিসপোজেবল ইনকাম, কি বললাম যে আমার পুরো ইনকামটা কিন্তু আমার ইনকাম না। আমার হচ্ছে ডিসপোজেবল ইনকাম কোনটাকে বলতেছি, ডিআই বলতেছি। আমার যে পার্সোনাল ইনকাম বা আমি সাপোজ ধরেন স্যালারি পাচ্ছি 50,000 টাকা, এইখান থেকে আমার ট্যাক্স সাপোজ দিতে হচ্ছে ধরেন 2,000 টাকা সাপোজ। তাহলে এই যে আমি আমার ডিসপোজেবল ইনকাম কোনটা, আমার ডিসপোজেবল ইনকাম কিন্তু 48,000 টাকা, কারণ আমি ট্যাক্স পে করে যে টাকাটা থাকতেছে সেটাই তো আমি খরচ করতে পারবো। তাহলে পার্সোনাল ইনকাম আমার কোনটা, যে একটা দেশের ব্যক্তিবর্গ বলেন বা এক বছরে যে পরিমাণ হচ্ছে আয় করতেছে বা হচ্ছে বিভিন্ন রকম মুনাফা পেতে পারে,
বা ইনসেনটিভ পেতে পারে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলতেছি পার্সোনাল ইনকাম। আর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কোনটা, এখান থেকে আমাদের প্রত্যেক কর, যেহেতু আপনি আয় করতেছেন সেখান থেকে আপনাকে আয়কর দিতে হবে, তাহলে আপনি ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কি ডিসপোজেবল ইনকাম। আচ্ছা, এইবার আমরা ম্যাথ যেটা দিয়ে করব সেটা হচ্ছে আমাদের সিপিআই। তাহলে আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স জিনিসটা কি? তাহলে এর আগে আমরা একটা বলি মার্কেট বাস্কেট জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। মার্কেট বাস্কেট, তাহলে মার্কেট বাস্কেট বা হচ্ছে যে বাজারে ঝুড়ি কি? আপনি ধরেন আজকে গিয়ে অ্যাপল কিনলেন, এরপরে ধরেন অরেঞ্জ কিনলেন, দেন আপনি ধরেন বই কিনছেন। তাহলে এই যে আপনি সবগুলো যেগুলো কিনলেন, এই জিনিসগুলো প্রাইস টাইমস কোয়ান্টিটি করে আপনি যা পাচ্ছেন সেটাকে আমরা বলতেছি মার্কেট বাস্কেট বা হচ্ছে ঝুড়ি। তাহলে এই সিপিআইটা আমরা যখন পড়বো, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি? যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখায় এই যে মার্কেট বাস্কেট মানে কাস্টমার যে যে জিনিসগুলো কিনতেছে এটার দাম প্রাইস টাইমস কোয়ান্টিটি। সেটা আমরা বেস ইয়ারে করি না কারেন্ট ইয়ারে করি, একটু পরে আসতেছি। আমরা ডেফিনেশনটা ক্লিয়ার করলাম যে আমরা যখন হচ্ছে একসাথে এই জিনিসগুলোকে কম্বাইন করি সেটাকে আমরা বলতেছি কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তার মূল্য। আর জিডিপি ডিফলেটর হচ্ছে অর্থনীতির মূল্যস্ফীতি, ইনফ্লেশনটা যখন আমরা এখানে অ্যাড করব সেটাকে আমরা জিডিপি ডিফলেটর বলবো। এখনই আমরা এই দুগুলোর ম্যাথ দেখব। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চিন আছে? আমরা ম্যাথে যাওয়ার আগে এইখানে বা যেখানে যদি কোনো কি বলে ডাউট মনে হয় আপনারা হ্যান্ড রেজ করবেন অথবা আনমিউট করে বলবেন। আচ্ছা, তাহলে চলেন, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা সিপিআই এর ম্যাথটা একটু সলভ করি। তাহলে আমরা ভোক্তার হচ্ছে মূল্য সূচক এই জিনিসটা বুঝলাম, যে এই জিনিসটার ডেফিনেশনটা কি বলছে দেখেন, যে একজন ভোক্তা বা তার হচ্ছে পরিবারের জীবনযাপনের জন্য যে পণ্য সেবা কিনে তার দামের পরিমাণে হচ্ছে আমাদের কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে এটা কিভাবে কাজ করে, যে আমরা একটু আগে বললাম না মার্কেট বাস্কেট, যে আপনি যা যা কিনতেছেন চাল ডাল যা কিনতেছেন এগুলো সবগুলোকে আমরা কি বলতেছি মার্কেট বাস্কেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাস্টম লিভিং এর সাথে যেহেতু রেলিভেন্ট, তাহলে আমরা জিনিসটা একটু ক্যালকুলেশন শিখি। যদি ছোট ম্যাথ দিয়ে দেয় যে সিপিআই কি বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স কি। আচ্ছা, তাহলে এটা ইংলিশে দেওয়া আছে, এখানে আবার বাংলা দেওয়া আছে। দেখেন যে কারেন্ট ইয়ার আমরা পড়লাম না, যে নমিনাল, নমিনাল মানে হচ্ছে কারেন্ট ইয়ার, তার মানে বর্তমান বছরে দেওয়া আছে, বর্তমান বছর এই যে এখানে দেওয়া আছে বর্তমান বছর। আর হচ্ছে বেস ইয়ার বা হচ্ছে ভিত্তি ভিত্তি বছর, তাই না? তো এটাকে আমরা ধরেন এটাকে আমরা বর্তমান এবং ভিত্তি বছর বলতেছি। এটা সাপোজ ধরেন 2026 সাল, আর এটা আমরা বললাম 2020 সাল। তাহলে কস্ট অফ বাস্কেট কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারের বাস্কেট ডিভাইডেড বাই হচ্ছে কস্ট অফ বাস্কেট ইন বেস ইয়ার, তার মানে বর্তমান এবং ভিত্তি বছরের যেটা নিব সেটা হচ্ছে সিপিআই। আর ইনফ্লেশন রেট ফর্মুলাটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে কারেন্ট ইয়ার মাইনাস বেস ইয়ার ডিভাইডেড বাই বেস ইয়ার। তার মানে এখানে হচ্ছে বর্তমান যে মূল্য সেটা থাকতেছে মাইনাস ভিত্তি বছর থাকতেছে ভাগ হচ্ছে ভিত্তি বছর, এইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করলেই সে জাস্ট এটার হচ্ছে ইংলিশটার এখানে বাংলা দেওয়া আছে আপনাদের মানে যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, তাহলে আমরা এই যে ফর্মুলাটা একটু দেখি। ওকে, দেখেন এই ম্যাথটা আমরা যেটা সলভ করব সেখানে বলা হচ্ছে যে একটা টেবিলের মাধ্যমে আমরা তিনটে প্রয়োজন, আমরা চাল ডাল এবং তেলের বিষয় দেখতেছি। এবং কতটুক কি পরিমাণ ব্যবহার করতেছে, 50 কেজি 10 কেজি 5 লিটার নিচ্ছে। এইটাকে আমরা বলতেছি বেস ইয়ার P0, আর ধরেন P1 বা পিটি যেটাই বলি সেটাকে আমরা বলতেছি কারেন্ট ইয়ার। আচ্ছা, তাহলে দেখেন সে হচ্ছে 50 টাকা কেজি দরে 20 সালে একটা আপনি কম্পারিজন করেন যে 50-এর সাথে 40 গুণ করতেছে। আবার যদি আপনি 26 সালে নেন, যেহেতু 40 টাকা থেকে 60 টাকা হয়ে গেছে, তাহলে সেখানে আমরা আবার দেখতেছি কি যে 50-এর সাথে গুণ করতে হবে কত 60। আচ্ছা, তাহলে এটা আমরা একটা দেখতেছি হচ্ছে মানে কারেন্ট ভিত্তি বছরের, আর একটা দেখতেছি কারেন্ট ইয়ার বা নমিনাল এবং রিয়াল। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে সিপিআই যদি নেই 50 গুণ 60, তার মানে আমরা প্রথমটা যে কারেন্ট ইয়ারের, তাহলে কারেন্ট ইয়ারে আমাদের কত কত ছিল দেখেন, 50-এর সাথে গুণ হচ্ছে 60, 10-এর সাথে গুণ হচ্ছে 120, 5-এর সাথে গুণ হচ্ছে 180, তার মানে কারেন্ট ইয়ারটা আমরা নিলাম, এই বেস ইয়ারটা কিন্তু আমরা এখন নিলাম না। তাহলে 50 60 এইটা গুণ করে আমরা উপরে বসাইছি, দেখেন এই যে 50 60 10 গুণ 120,
আমি আরো একটু ছোট করে দিচ্ছি এই পার্টটা, তাই না? এবার পরের অংশটা যদি খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু আমরা আবার বেস ইয়ারটা মানে 50-এর সাথে 40 নিচ্ছি, 10-এর সাথে 100 নিচ্ছি, 5-এর সাথে এই কারেন্ট ইয়ারটা আমরা আবার নিচ্ছি না, নিচের অংশটা, কারণ আমরা বলে দিচ্ছি ভিত্তি বছর, আমরা 2020 সালকে তো বেস ইয়ার ধরে নিচ্ছি। তাহলে আমরা এই যে 50-এর সাথে একবার 40 গুণ করতেছি, মানে প্রাইস টাইমস কোয়ান্টিটি, দ্রব্যের দাম এবং কি পরিমাণ, এইটা উপরে আমরা গুণ করলাম কোনটা, 2026 সাল, এটা উপরে 2026 সাল, আর নিচেরটা 2000 কত 20 সাল। এটা আমরা গুণ করে একটাতে দেখতেছি 5100, মানে যে 50 গুণ 40, দেখেন এই উপরের পার্টগুলো গুণ করে আমরা একটা পার্সেন্ট পেলাম, যে কত পার্সেন্ট এটা, তো সেটাকে আমরা বলতেছি কি সিপিআই। এটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে, আমরা একটু আগে বর্তমান ভিত্তি বছর বলছি এইটাকে। তার মানে 50 টাকা তো দাম ঠিকই, মানে কি বলে 50 কেজি আমি কিনছি, কিন্তু 2020 সালে দাম ছিল 40 টাকা, কিন্তু 26 সালে হয়ে গেছে 60 টাকা। তাহলে এই উপরের মানে 50 কেজির সাথে 60 টাকার যে দামের সম্পর্ক, এই যে 50 কেজির সাথে 60 টাকার যে দামের সম্পর্ক সেটা আমাদের উপরে দেখানো আছে, আর 50 টাকার সাথে 40 কেজির যে সম্পর্ক সেটা নিচে দেখানো আছে। এটা গুণ করলে আমরা সিপিআই পেয়ে যাব। আচ্ছা, তাহলে জিডিপি ডিফলেটটা কি জিনিস, দেখেন যে আমরা নমিনাল জিডিপি রিয়েল জিডিপি তো পড়ে আসলাম, যে আমরা ফর্মুলাটা যদি আগে একটু দেখি, যে নমিনাল ডিভাইডেড বাই রিয়েল। তার মানে আমরা কি এখানে যদি আবার দেখি যে 2020 সালের দেখেন একটা 2020 সালের পরিমাণ এবং 2020 সালের হচ্ছে প্রাইস, ঠিক আছে, যে 2020 সালে 100টা বই কিনছে 200 টাকা দিয়ে, আর 50টা বই কিনছে হচ্ছে কি 10 টাকা দিয়ে। এবার যদি রিভার্সলি অন্যটাতে চলে যান, 2026 সালে দেখেন 100টা বই কিনছে 250 টাকা, 60টা বই কিনছে কি 15 টাকা। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি 2026 সালের একটা অংশ, আর এইখানে দেখতে পাচ্ছি আমরা কি 2020 সাল। তাহলে এটাকে আমরা বলছি বেস ইয়ার বা ভিত্তি বছর, আর এটাকে আমরা বলতেছি কারেন্ট ইয়ার বা হচ্ছে কি বর্তমান বছর। তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। আর এই সেটা কি নমিনালে, এটা হচ্ছে আমাদের নমিনাল। আর রিয়েলে কি করব, এই রিয়েলের ক্ষেত্রে এসে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, করলে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা ক্যালকুলেশন যদি করি পার্সেন্টেজে নিয়ে এসে সেটাকে আমাদের বলে জিডিপি ডিফলেটর। ঠিক আছে, তাহলে এই যে দেখেন চলতি বছরের হিসাব যদি 120 এবং 250, এই যে গুণ করে দেখেন 120 এবং সরি, এই যে চলতি বছরে 120 এবং 250, 60 এবং 15, তাহলে আমরা এখানে বই এবং কলমের দাম পেলাম। আর রিয়েল জিডিপিটা কি নিব, 120 গুণ 200, তখন এই যে এটা 120-এর সাথে 200, 50-এর সাথে 10, তো এটা আমরা হচ্ছে জিডিপি ডিফলেটর কি পেয়ে গেলাম, যদি এই সূত্রে যদি আমরা মান বসাই। ওকে, এখানে দুটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর এই মেথড গুলো একটু আপনারা একটু পড়ে নেবেন, তো এই যে আমরা যে ন্যাশনাল ইনকাম যে পড়বো, সেটা হচ্ছে আমাদের কি কি মেথড হবে। একটা হচ্ছে প্রোডাকশন মেথড, হ্যাঁ, এটা আমরা ডিটেলস একটু পড়বো। যে একটা হচ্ছে আমরা উৎপাদন পদ্ধতি বলতেছি, আর একটা হচ্ছে ইনকাম পদ্ধতি, যে খাজনা কি পাচ্ছি, আমি হচ্ছে মজুরি কি পাচ্ছি, ইন্টারেস্ট যদি আমার ব্যাংকে থাকে সেখান থেকে কত পাচ্ছি, মুনাফা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আয় পদ্ধতি। কারণ আবার যে আয়টা করি সেটা আবার আরেকজনের জন্য ব্যয়। তার মানে আপনি হাউস হোল্ড, আপনি যদি মানে ব্যয় করেন, এটাকে আমরা হাউস হোল্ড বলি। হাউস হোল্ড যদি ব্যয় করে, কোম্পানি সেটা আয় করে। আবার কোম্পানি যেটা ব্যয় করে সেটা হাউস হোল্ড বা লেবার ইনকাম করে। তার মানে যেটাই আয় সেটাই কিন্তু কি হবে, ব্যয় হবে। তার মানে আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি একই। আর ফাইনাল গুডস বা চূড়ান্ত দ্রব্য নিয়ে আমরা যদি উৎপাদন পদ্ধতি আলোচনা করি, সেটাতেও আমরা ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে পারবো। ঠিক আছে, আর এই ব্যয় পদ্ধতিতে দেখেন যে বিখ্যাত আমাদের যে ইকুয়েশনটা আছে, y = c+i+g+nx, এই সি কোনগুলো, যেগুলো আমরা কনজাম্পশন বা ভোগ করি সেটা। আর বিনিয়োগ কোনটা, আমাদের হচ্ছে ইনকাম থেকে যে পার্টটা বাঁচে, যে সেভিংস পার্টটা বা সঞ্চয় থাকে, সেটাই আমরা ইনভেস্ট করি। সরকারি আয় তো আমরা বুঝতেছি যে সরকার যেগুলো ব্যয় করে, আর আমরা আমদানি এবং রপ্তানির মধ্যে এই পার্থক্যটা তো পড়লাম। তাহলে এটা ডাবল কাউন্টিং প্রবলেম হতে পারে, ওই যে একটু আগে মোবাইলের একটা কি বলে উদাহরণ দিয়ে দেখালাম, এটা আপনারা একটু রিডিং পড়বেন। আশা করি এইগুলো নিয়ে খুব একটা প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, জিডিপি জিএনপির মধ্যে এখানে কিছু পার্থক্য দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর যদি কনফিউশন মনে হয় যে কোনটা জিডিপি কোনটা জিএনপি, এই পার্টটা একটু পড়ে নেবেন। ঠিক আছে, আর খুব বেশি স্লাইড নাই, যদি হচ্ছে এখানে কোনো কনফিউশন থাকে, প্লিজ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চিন অর সাজেশন, বলেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই টপিকসের উপর।
এনি কোশ্চিনস, অথবা আপনাদের হচ্ছে সাজেশন যদি থাকে। কারো কোনো প্রশ্ন নেই? তার মানে টপিকসটা খুবই সহজ। তাহলে আপনারা কি এটা ক্লাসটা সুন্দর বুঝতে পেরেছেন, নাকি সবাই ক্যামেরা অন করে চলে গেছেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাসটা এই পর্যন্তই। এই শিটটা এবং কি বলে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, যারা একটু পরে জয়েন করেছেন দেখে নেবেন। সো ভালো থাকেন সবাই, সুন্দর মতো পড়াশোনা করেন। সিট কিন্তু খুব বেশি না, হ্যাঁ, অনেক কম্পিটিশন হবে। অবহেলা না করে পড়াশোনা করেন। জি, আল্লাহ হাফেজ।